আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে পেতনির সাথে ঘর সংসারের 4র্থ পর্ব পড়ে শোনাবো। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম পেতনির সাথে ঘর সংসার। পরদিন শ্বশুরমশাইয়ের জন্য শার্ট প্যান্ট কিনলাম, চেহারা নাক পর্যন্ত ঢাকার জন্য একটা রুমাল কিনলাম, পায়ে দেওয়ার জন্য জুতা আর একটা সানগ্লাস কিনলাম, যাতে তার উল্টানো চোখগুলো কেউ দেখে ভয় না পায়। শ্বশুরমশাই বললেন, জামাই, এসব টাকা দিয়ে কেনার কি দরকার ছিল? আমাকে দেখলে তো এগুলো এমনিই দিয়ে দিত। শ্বশুরমশাই এটা অবশ্য মিথ্যা বলেনি, কারণ এরকম বিরাট বিরাট রেকর্ড আমার শ্বশুরের আগে থেকেই আছে। সে সবাইকে ভয় দেখিয়ে তাদের জিনিসপত্র হাতিয়ে নিত। শ্বশুরমশাই এবার শার্ট প্যান্ট জুতা পরে, মুখে রুমাল লাগিয়ে চোখে চশমা লাগালো। তারপর কিছুক্ষণ কোমরে হাত দিয়ে পায়চারি করে আমার মুখোমুখি দাঁড়ালেন। তারপর জিজ্ঞেস করলেন, জামাই, আমাকে গত রাতের ইংলিশ সিনেমার নায়কটার মতো লাগতেছে, তাই না? শালার ভূতের কথা শুনে মাথায় খানদানি রাগ উঠে গেল। ইচ্ছে হলো কষে একটা থাপ্পড় লাগাই। নিজেকে সামলিয়ে বললাম, আরে শ্বশুরমশাই, আপনাকে তো তার চেয়ে বড় হিরো মনে হচ্ছে এখন। শ্বশুর এবার বুক ফুলিয়ে বললেন, শুনেছি তোমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ যাচ্ছে, তাই ভাবছি কয়েকটা বাংলা সিনেমা করে বাংলা সিনেমাকে একটু এগিয়ে নিয়ে যাব। আচ্ছা জামাই, বাংলাদেশে কোনো সুন্দরী নায়িকা আছে? হ্যাঁ, পরিমণি আছে। ওহ, তাহলে পরিমণির সাথেই আমি সিনেমা করব, ফাইনাল। আর তুমি পরিমণিকে সুখবরটা বলে দিও, বলবা সে আমার সাথে সিনেমা করার সুযোগ পেয়েছে, আমি তাকে আমার নায়িকা হিসেবে বেছে নিয়েছি। বুঝলাম এই বেটাকে এখনই না থামালে তার চাপার মাত্রা হিমালয়ের শীর্ষে উঠে যাবে। তাই বললাম, শ্বশুরমশাই এবার চলেন, হাসপাতালে যেতে হবে। ওহ, চলো চলো, আমি কিন্তু ডাক্তার হিসেবেও অনেক ভালো। রোগীর দিকে একবার তাকালেই সে সুস্থ হয়ে যায়। কিন্তু আমি যে ডাক্তার তোমাকে কে বলল? ও বুঝেছি, কারও প্রতিভা চাপা থাকে না। কিন্তু জামাই, কার চিকিৎসা করতে হবে? রোগী কে? রোগী আপনি নিজেই। কি? আমি রোগী? কি হয়েছে আমার? আপনার নাক কেটে অপারেশন করা হবে। মানে? জামাই, তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করতেছো, আমার প্রেস্টিজ নিয়ে কথা বলতেছো। ভুলে যেও না আমি তোমার শ্বশুর। তাছাড়া আমি হলাম সব ভূতের রাজা। শ্বশুরমশাই একটু রেগে উঠলেন। আমি বললাম, রাজ্য বিতাড়িত ভূতের রাজা আপনি। শ্বশুরমশাই, এখানে থাকতে হলে আপনাকে একটু তো মানুষের মতো হতে হবে নাকি? নইলে তো থাকা যাবে না। কিন্তু নাক কাটলে ব্যথা পাবো না তো? কেন, আপনি জানেন না ব্যথা পাবেন কি পাবেন না? আপনি না বিশিষ্ট ডাক্তার, আপনার তো জানার কথা। ও তাই তো। হ্যাঁ জামাই, চলো। শ্বশুরমশাইকে নিয়ে হাসপাতালে আসলাম। উনি উঁকি মেরে হাসপাতালের নার্সগুলোকে দেখতে লাগলেন। আমি তাকে টেনে নিয়ে এক ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার হরিপদ ব্যানার্জি চশমার ফাঁক দিয়ে সরাসরি নজর দিলেন আমার শ্বশুরের দিকে। আমার শ্বশুর ডাক্তারের দিকে হাত বাড়িয়ে বললেন, আমিও আপনার মতো ডাক্তার। আমি তাড়াতাড়ি শ্বশুরকে সামলে নিয়ে ডাক্তারকে ইশারায় বুঝিয়ে দিলাম ওর মাথার প্রবলেম আছে। ডাক্তার হেসে বললেন, আরে ওরকম কত পাগলকে আমি মানুষ করেছি অপারেশন করে, ওকে কেবল আমার হাতে ছেড়ে দাও। আমি বললাম, উনার নাকটা একটু বেশি লম্বা, তাই অর্ধেক কেটে একটু অপারেশন করে দিতে হবে নাকে। আরে কোনো সমস্যা না, আমি পাগলের ডাক্তার, নাকের ডাক্তার, দাঁতের ডাক্তার, চোখের ডাক্তার, সব ধরনের ডাক্তার আমি। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ও আপনি চোখের ডাক্তারও? ওনার চোখেও সমস্যা আছে, একটু অপারেশন করবেন প্লিজ। ডাক্তার হরিপদ বললেন, অবশ্যই, তার আগে রোগীকে ভালো করে দেখতে হবে। আপনারা সামনে রুমে গিয়ে অপেক্ষা করুন, একটু পর রোগীকে ডাকা হবে। শ্বশুরমশাই বললেন, আমিও কিন্তু ডাক্তার, ভুল চিকিৎসা করলে ধরে ফেলবো। আমি তাড়াতাড়ি শ্বশুরকে নিয়ে বেরিয়ে আসলাম। ওয়েটিং রুমে বসে টিভি দেখতে লাগলাম। ডিসকভারি চ্যানেল চলছিল ওখানে। আমার শ্বশুর চিৎকার করে বললেন, এই চ্যানেলটা পাল্টিয়ে একটা ইংলিশ সিনেমা দাও। আমি শ্বশুরের মুখটা চেপে ধরে বললাম, চুপ করুন শ্বশুরমশাই। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, জামাই, কাল সকাল থেকে তো কিছুই খাইনি, খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, আমি খাবার আনতে যাচ্ছি, আপনি চুপচাপ এখানে বসে থাকুন, খবরদার কোনো কথা বলবেন না। ঠিক আছে, বলবো না। আমি খাবারের জন্য বাইরে গেলাম।
15 মিনিট পর খাবার নিয়ে ফিরে আসলাম। আশেপাশে তাকিয়ে শ্বশুরমশাইকে খুঁজতে লাগলাম, কোথাও দেখতে পেলাম না। একজনের কাছে জানতে পারলাম শ্বশুর টয়লেটে গেছে। যাক বাবা, বাঁচা গেল। আমি চেয়ারে নিশ্চিন্তে বসলাম। হঠাৎ একটা মেয়ের জোরে চিৎকার শুনে টয়লেটের দিকে তাকালাম। দেখলাম একটা তরুণী মেয়ে বেহুঁশ হয়ে পড়ে আছে, আর শার্ট প্যান্ট রুমাল চশমা হাতে নিয়ে মহিলা টয়লেট থেকে ল্যাংটা হয়ে বের হচ্ছে আমার শ্বশুর। হঠাৎ পুরো হাসপাতালে ভূত ভূত বলে চিৎকার শুরু হলো। কেউ কেউ ভয়ে পালিয়ে গেল। আমার শ্বশুর মানচিত্র দেখাই দিয়ে সবার সামনে দিয়ে বেরিয়ে গেল। আমি এমন ভান করতে লাগলাম যেন ওকে আমি চিনিই না। শ্বশুর মশাই যেন আমাকে দেখতে না পায়, সেজন্য লোকজনের আড়ালে ছিলাম। সবার সাথে তাল মিলিয়ে আমিও ভূত ভূত বলে চিৎকার করলাম কিছুক্ষণ। তারপর পরিস্থিতি শান্ত হলে আস্তে করে বের হয়ে বাসায় চলে এলাম। শ্বশুরের সাথে আমার আবার দেখা হয় রাতে। আমার রুমের জানলায় মুখ লাগিয়ে সে আস্তে আস্তে করে জামাই জামাই বলে ডাকছিল আমাকে। আমি দরজা খুলে বের হলাম। তাকে সবার চোখ ফাঁকি দিয়ে আমার রুমে নিয়ে আসলাম আবারও। তারপর রাগ দেখিয়ে জিজ্ঞেস করলাম, শ্বশুরমশাই, আপনি টয়লেট থেকে ল্যাংটা হয়ে বের হয়েছেন কেন? শ্বশুরমশাই জবাব দিলেন, আমি ভুলে গিয়েছিলাম, আসলে ল্যাংটা থাকতে থাকতে অভ্যেস হয়ে গেছে, তাই টয়লেট থেকে বের হওয়ার সময় কাপড় পরতে মনে ছিল না। আচ্ছা যাই হোক, এখন থেকে সব সময় কাপড় পরে থাকবেন, মনে থাকে যেন। আচ্ছা, এখন আমাকে কিছু খেতে দাও। আমি তখন আমার জন্য বরাদ্দ রাতের খাবারগুলো এনে শালার ভূতকে খাওয়ালাম। তারপর সেই রাতটাও আগের রাতের মতো কাটালাম। পরদিন শ্বশুরমশাইকে নিয়ে অন্য একটা হাসপাতালে গেলাম, কক্সবাজার সেন্ট্রাল হসপিটাল। ওখানেও দেখি ডাক্তার হরিপদ ব্যানার্জি আছে। ওনাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু আপনি এখানে? হরিপদ জবাব দিলেন, হ্যাঁ, আগের হাসপাতালে ভূত আছে তাই এখানে চলে এলাম। আমি আবার ভূতকে বেশি ভয় পাই। ডাক্তার হরিপদের কথা শুনে আমার শ্বশুর হঠাৎ হা হা করে উঠলেন। আমি তাকে হাসি থামাতে বললাম। এরপর ডাক্তার আমার শ্বশুরকে অপারেশন রুমে নিয়ে গেলেন। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। এখানে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগলাম। ডাক্তার হরিপদ বললেন, মুখটা থেকে রুমালটা সরান। ডাক্তারকে লজ্জা পেতে হবে না। এরপর কিছুক্ষণ কোনো কথা শোনা গেল না। কিছুক্ষণ পর ডাক্তারের কথা শোনা গেল আবার, কি হলো, রুমালটা সরান, ওটা না সরালে নাকের অপারেশন করব কি? ডাক্তার কথাটা শেষ না করে আ করে চিৎকার করে উঠল। আমি তাড়াতাড়ি গেলাম ওখানে। দেখলাম আমার শ্বশুরের চেহারা দেখে ডাক্তার হরিপদ বেহুশ হয়ে পড়ে আছে। সর্বনাশ! শ্বশুরকে বললাম, শ্বশুরমশাই আপনি মুখে রুমাল লাগিয়ে এখানে দাঁড়ান, আমি অন্য একটা ডাক্তার নিয়ে আসছি। শ্বশুরমশাই মাথা নেড়ে সম্মতি দিলেন। আমি অন্য একটা ডাক্তার ডাকতে গেলাম। ডাক্তার নিয়ে এসে দেখলাম আমার শ্বশুরের কাপড় পরে ডাক্তার হরিপদ নিচে পড়ে আছে, আর আমার শ্বশুর নেই। অন্য ডাক্তারটা ডাক্তার হরিপদকে দেখতে লাগলেন, আর আমি শ্বশুরমশাইকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা কেবিনে। সেই কেবিনে একটা সুন্দরী মেয়ে রোগী ছিল। আমার শ্বশুর ডাক্তারের পোশাক পরে মেয়েটার হাত পা টিপে টিপে দেখতেছিল। মুখে রুমালটা ছিল তার। সেই রুমালটা সরিয়ে আমার শ্বশুর মেয়েটাকে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগতেছে তোমার? মেয়েটা আমার শ্বশুরের দিকে তাকিয়ে জবাব দিতে যাবে, তখন আ করে চিৎকার করে উঠল। তারপর বেহুশ। আমি তাড়াতাড়ি শ্বশুরকে বললাম, শ্বশুরমশাই পালান, নয়তো আজ আমার একদিন কি আপনার 10 থেকে 12 দিন। শ্বশুরের হাত ধরে টানতে টানতে কোনো মতে পালিয়ে এলাম হাসপাতাল থেকে। বুঝলাম হাসপাতালে কাজ হবে না, শ্বশুরের ব্যবস্থা অন্যভাবে করতে হবে। সারাদিন শ্বশুরকে নিয়ে এদিকে ওদিকে ঘুরে কোনো ব্যবস্থা করতে না পেরে রাতের বেলায় চুপি চুপি আমার রুমে ঢুকলাম। তখন সামনে পড়ে গেলাম আমার মা ও আরও কয়েকজন মেহমানের সামনে। ভাগ্যিস শ্বশুরের মুখে রুমাল ছিল, নয়তো আম্মুর তৃতীয়বারের মতো হার্ট অ্যাটাকটাও হয়ে যেত এতক্ষণে। শ্বশুরকে দেখে মা বললেন, এটাকে? আমি বললাম, মা ও আমার বন্ধু, আজ আমার সাথে থাকবে। আমার শ্বশুরমশাই তখন আমার গলায় হাত দিয়ে বন্ধুর মতো বলল, হ্যাঁ খালাম্মা, আমরা বন্ধু। মা বললেন, ও কিন্তু রানা, আজ তোর রুমে তোর ভাবিরা থাকবে, ওরা আজ বেড়াতে এসেছে, কয়েকদিন থাকবে, তুই তোর বন্ধুকে নিয়ে উপরের ঘরে থাকিস। আমি ভাবিদের দিকে তাকালাম। অনেক দিন পর বেড়াতে এসেছে এরা, আমার মামাতো 2 ভাইয়ের বউ। এরা আসলেই আমার রুমটা তাদের দখলে চলে যায়। আমাকে চুপ থাকতে দেখে বড় ভাবি বললেন, কি দেবরবাবু, রুম দখল করেছি বলে কি রাগ হচ্ছে?
না না ভাবি, তোমরা আমার রুমে যত দিন খুশি আরাম করো, তবে আগের মতো একটু কম জ্বালায়ও আমাকে। তখন ছোট ভাবি আমার কান ধরে বললেন, এবার বেশি করে জ্বালাবো বলে এসেছি। হঠাৎ আমার শ্বশুর বলে উঠলেন, ভাবি আমাকেও একটু কান টানা দেন, কতদিন কারো কান টানা খায় না। শ্বশুরের কথা শুনে অনেক রাগ হলো। তাড়াতাড়ি তাকে পিঠে একটা হাত দিয়ে মেরে বললাম, চলো দোস্ত, আমরা উপরের ঘরে যাই, এই ভাবি দুইটাও তোকে পাগল করে দেবে। শ্বশুরমশাই বললেন, আমি পাগল হতে রাজি আছি, দেখি কেমন পাগল বানাতে পারে আমাকে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অফুরন্ত স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি। আবার আসবো পরবর্তী অংশ নিয়ে তোমাদের সামনে। আল্লাহ হাফিজ।